দর্শক স্বাগত 7 দিনে সপ্তাহের আলোচিত বড় খবরগুলো নিয়ে আমরা কথা বলি এবং এই সপ্তাহটি বেশ ঘটনাবহুল। এই সময়ে বাংলাদেশ সফরে আছেন দুজন মার্কিন উপসহকারী মন্ত্রী এবং পাকিস্তানের পররাষ্ট্র সচিব বাংলাদেশ সফর করছেন এবং আজকেই বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সঙ্গে তার বৈঠক হয়েছে এবং এটি সিগনিফিক্যান্ট এই কারণে যে প্রায় 15 বছর পরে বাংলাদেশ এবং পাকিস্তানের কূটনৈতিক পর্যায়ে এরকম একটু বড় পরিসরে বৈঠক হলো এবং আজকেই জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করেছে সকালে বিএনপি। অনেক ঘটনা এর বাইরেও গতকালকে অর্থাৎ বুধবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছে বিএনপি। বৈঠক শেষে বেরিয়ে তারা অনেকগুলো কথা বলেছে, এর মধ্যে আপনারা অনেক খবর জেনেছেন গণমাধ্যমে। তো আমরা একটু দেখি এই সপ্তাহের বড় খবরগুলো কি, একটু শিরোনামটা দেখি। নির্বাচনের রোডম্যাপ ইস্যুতে ডক্টর ইউনূসের সঙ্গে আলোচনায় সন্তুষ্ট নয় বিএনপি। ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে পরিস্থিতি আরও খারাপ হবে বললেন মির্জা ফখরুল। নির্বাচনের 2 মাস আগে রোডম্যাপ বললেন আসিফ নজরুল। লন্ডনে অবস্থানরত খালেদা জিয়ার সঙ্গে জামায়াত আমির ও নায়েবে আমিরের সাক্ষাৎ, আলোচনার বিষয় স্পষ্ট নয়। 3 দিনের সফরে ঢাকায় 2 মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে দেশটির জনগণ বলছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। কে বলল আমরা অনির্বাচিত? প্রশ্ন মৎস্য উপদেষ্টা ফরিদ আখতারের। আপনারা অনির্বাচিত, প্রতিদিন স্মরণ করিয়ে দেব বললেন বিএনপি নেতা সালাউদ্দিন। প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের মামলায় শেখ হাসিনা ও তার ছেলে জয় সহ 29 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। রেহানার মেয়ে টিউলিপের বিরুদ্ধে গুলশানে ফ্ল্যাট দখলের অভিযোগে মামলা। গ্রেপ্তারি পরোয়ানাকে রাজনৈতিক হয়রানি বলছেন তিনি। বিতর্কিত বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার মডেল ও অভিনয় শিল্পী মেঘনা আলম। সুনির্দিষ্ট অভিযোগ থাকলেও গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক ছিল না মন্তব্য আইন উপদেষ্টার। প্রচলিত আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে দাবি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াত, হেফাজত, এনসিপি সহ বিভিন্ন দলের ব্যানারে মার্চ ফর গাজা, লাখো মানুষের সমাবেশ। নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান প্রতিপাদ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। চারুকলায় ফ্যাসিবাদের মুখাকৃতি মোটিফে আগুন দেওয়ার ঘটনায় জড়িত তরুণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলছে প্রশাসন। বিনিয়োগ সম্মেলনে 50 দেশের 415 বিদেশি এসেছিলেন। 3100 কোটি টাকা বিনিয়োগের ঘোষণা বললেন বিডা চেয়ারম্যান। শিল্প খাতে গ্যাসের দাম বাড়ল 33%, উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কা উদ্যোক্তাদের। সয়াবিন তেলের দাম লিটারে 14 টাকা বেড়ে 189 টাকা। ভর্তুকি কমিয়ে রাজস্ব বাড়াতেই সিদ্ধান্ত, জানালেন বাণিজ্য উপদেষ্টা। এই ছিল এই সপ্তাহের মোটামুটি বড় খবর। এর বাইরেও আরাকান আর্মি, রোহিঙ্গা, এই বিষয়টিও আজকে আমরা ফোকাস করব এবং সপ্তাহ জুড়ে এটিও আলোচনায় আছে। আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি দীর্ঘদিন ধরেই সীমান্ত, আরাকান আর্মি, রোহিঙ্গা, সুন্দরবন বিশেষ করে এসব নিয়ে কাজ করেন সাংবাদিক মহসিনুল হাকিম। মহসিন, আপনাকে স্বাগত। আমরা এই সপ্তাহে ওটা খুব ঘটনাবহুল রাজনৈতিকভাবে আমরা যদি দেখি, কিন্তু আমরা একটু বাইরে যদি যাই, রোহিঙ্গা প্রসঙ্গটা আপনি খেয়াল করবেন এই সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই খুব আলোচনা আছে এবং প্রধান উপদেষ্টা যখন আমেরিকায় গেলেন সেখানেও তিনি বেশ একদম হাই লেভেল মিটিংও করেছেন। এখন প্রশ্ন হলো, আরাকান আর্মি ওপারে অর্থাৎ রাখাইনে যেভাবে তাদের ক্ষমতা বিস্তৃত করেছে, আবার এপারে রোহিঙ্গাদের যেভাবে ঢল, সব মিলিয়ে আপনার কি মনে হয় যে এই যে টেকনাফ, কক্সবাজার পুরো এলাকাটাকে একটা সংঘাতপূর্ণ অবস্থায় ঢুকে যাচ্ছে, বা নেক্সট ব্যাটল গ্রাউন্ড টেকনাফ, এরকমও কেউ কেউ বলার চেষ্টা করেন? না, টেকনাফ তো একটা ছোট্ট জায়গা। এই পুরো অঞ্চল যদি আমরা বলি, মানে রাখাইন এবং মিয়ানমারের শুধু রাখাইন তো নয়, উপরে চীন স্টেট রয়েছে। তো আমাদের বান্দরবান এবং কক্সবাজারের যেই সীমান্ত অঞ্চলটুকু, সম্ভবত 271 বা 72 কিলোমিটারের যে সীমান্ত, পুরোটাই পাহাড়ি এবং নদী সীমান্ত। অল্প কিছু জায়গা নাইক্ষ্যংছড়ির এই দিকটাতে হচ্ছে স্থল সীমান্ত। কাজেই দুর্গম এলাকা হিসেবে এই জায়গাটা এমনিতেই আমাদের জন্য চ্যালেঞ্জের। এছাড়া আমাদের পার্বত্য এলাকার অভ্যন্তরীণ সংকটগুলো রয়েছে। তো তার সাথে আসলে রোহিঙ্গা সংকট এবং রাখাইন সংকটকে যদি আমরা বলি, আমাদের অনেক বড় বড় ঘটনা, অনেক বড় বড় সমস্যা রয়েছে, কিন্তু আমার চোখে এর চেয়ে বড় বাকি সমস্যাগুলো আমাদের হাতে। বাকি যে সমস্যাগুলো হয়েছে সেগুলো সমাধান আমাদের হাতে রয়েছে। আমরা হয়তো কিছুটা সময় নেব, সেটা আমাদের একেবারে অভ্যন্তরীণ বিষয়। কিন্তু এই জায়গাটি আসলে পুরোপুরি আমাদের হাতে নয়, বরং আমাদের হাতে অধিকাংশ বিষয়ই নেই আমি বলি। ঠিক আছে, যে আপনি বলছেন যে ব্যাটল গ্রাউন্ড, নিঃসন্দেহে এটা আজ থেকে যখন 24-25 বছর আগে
প্রথম ওই অঞ্চলে যাওয়া, তখন বুঝতাম না এত কিছু, কিন্তু গিয়ে যে কিছু বুঝতে পারছি না সেটা যখন বোঝার চেষ্টা করলাম তখন দেখলাম যে এটা একটা সীমান্তের বিষয় না, এটা একটি ট্রান্সন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ইস্যুতে পরিণত হবে ভবিষ্যতে, এবং তখনও এটা আন্তর্জাতিক ইস্যুই ছিল। আসলে আমরা যদি রোহিঙ্গাদের অনুপ্রবেশের বিষয়টি বলি, 17 সালে একটা বড় ধাক্কা, কিন্তু প্রক্রিয়া তো সেই 70 দশক থেকে। 17 সালে আগে 2012-তে 12 জুন জুলাই আরেকটা ধাক্কা এসেছিল, সেই দফায় রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকিয়েছিল বাংলাদেশ। তো পরবর্তীতে আসলে ওই ঢল আর ঠেকানো যায়নি, বা সিদ্ধান্ত নিয়েছিল সরকার যে তাদেরকে আশ্রয় দেওয়া হবে। তো কোন প্রেক্ষিতে সিদ্ধান্ত সেটা নিয়ে অনেক কথা হতে পারে, কিন্তু ঘটনা হচ্ছে যে এর পরে যে বিষয়টি হলো, কৌশলগতভাবে আমাদের আসলে একটার পর একটা পরাজয় আমার কাছে মনে হয়েছে। কূটনৈতিক পরাজয়, কূটনৈতিক পরাজয়, আমি বলবো যে কূটনীতি আসলে অনেক লম্বা ব্যাপার। যেটি বলছিলাম যে এটি একটি ট্রান্সন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ইস্যু। তো কাজে আপনি বলছেন শুধু বাংলাদেশ মায়ানমার না, না, বাংলাদেশ, মিয়ানমার, চীন, ভারতও নয়, আসলে আরো বড়। আপনি নিশ্চয়ই জানেন যে যুক্তরাষ্ট্রের এখানে স্টেক আছে, এখানে ইউরোপিয়ান দেশগুলোর স্টেক আছে। তো কাজে এই জায়গাতে আসলে কি হচ্ছে আমরা সাংবাদিক হিসেবে আসলে কতটুকু জানি, ঠিক আছে? তো এক হচ্ছে যে এটা যেহেতু আন্তর্জাতিক ইস্যু, পৃথিবীর বিভিন্ন দেশ, পশ্চিমা দেশগুলোর এই ব্যাপারে আগ্রহ রয়েছে, জাতিসংঘের দৃষ্টি রয়েছে। একই সঙ্গে যদি আমরা বলি যে এখানে মানবিক যে বিপর্যয়ের জায়গাগুলো রয়েছে, সেই জায়গাগুলো রয়েছে, এবং সবচেয়ে বড় বিপদে আমরা সরাসরি পড়েছি। আপনি জাতিসংঘের কথা বললেন, আমি কিছু সাপ্লিমেন্টারি প্রশ্ন করি। গুতেরেস সাহেব এসেছিলেন সম্প্রতি, জাতিসংঘের মহাসচিব। তিনি আমাদের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে একটা জয়েন্ট প্রেস কনফারেন্স করলেন। সেখানে তিনি বললেন যে বাংলাদেশ যেন এই রোহিঙ্গাদের প্রত্যাবাসন ইস্যুতে আরাকান আর্মির সঙ্গে কথা বলে, যোগাযোগ করে। আরাকান আর্মি হচ্ছে মিয়ানমারের রাখাইন রাজ্যের একটা সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী। তো একটা সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে একটা বৈধ সরকার আলোচনা করবে, এই মেসেজটার অর্থ কি? এটা কিভাবে, ওইটাই তো আমি বললাম যে আপনি এখানে তারা নিয়ন্ত্রণ করছে, বিদ্রোহীরা নিয়ন্ত্রণ করছে, আর মিয়ানমারের যে জান্তা সরকার, হ্যাঁ, তারাও সরকারে আছে। এখন সীমান্ত যদি আমরা বলি, সীমান্ত যাদের নিয়ন্ত্রণে আছে তাদের সাথেই তো কথা বলতে হবে। সীমান্তে তো বর্ডার গার্ড পুলিশ নাই মিয়ানমারের, ওই দেশের জান্তা সরকারের অ্যাডমিনিস্ট্রেশন নেই। এখানে এটা পুরোটাই হচ্ছে আরাকান আর্মি, তারা তাদের নিয়ন্ত্রণে নিয়েছে। এবং এটা খুব বেশি দিন আগে না, গত 2-3 বছর ধরে আসলে ওই পাশের তীব্র সংঘাত সেটি চলছে। থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্সের মানে 3টা বিদ্রোহী গোষ্ঠী মিলে যেই অ্যালায়েন্সটা করেছে তারা, ওই অ্যালায়েন্সটা করার পরে আসলে এদের শক্তি অনেক বেশি বেড়ে গেছে, এবং যার প্রেক্ষিতে আপনারা গত 1-2 বছর নিশ্চয়ই দেখেছেন যে সীমান্তে কতগুলো সংঘাত হয়েছে, এবং মিয়ানমারের সেনাবাহিনী তারা সেনা ছাউনি ছেড়ে চলে গেছে। তো সবকিছু রাখাইন এখন কার্যত আরাকান আর্মির দখলে। তাহলে আনুষ্ঠানিক স্বাধীনতার ঘোষণা দেওয়াটা বাকি সম্ভব। হ্যাঁ, কিন্তু ওরা তো স্বাধীনতার কথা বলছেও না, তাই না? বিষয়গুলো অনেক জটিল। এখন ঘটনা হচ্ছে যে আমাদের এখানে বিষয়টা কেউ কেউ এরকম বলার চেষ্টা করেন যে গুতেরেস বা জাতিসংঘ মহাসচিব যখন বলেন যে আপনারা বাংলাদেশ ওদের সাথে যোগাযোগ করেন, তার মানে তারা একটা স্বীকৃতি দিল তাদেরকে যে আমরা তোমাদের সঙ্গে আছি। এবং তাদের যাদের নিয়ন্ত্রণে আছে তাদের সাথে আলোচনা ছাড়া রোহিঙ্গাদের প্রত্যাবাসন তো সম্ভব নয়। এর মধ্যে দেখেন যে আবার জান্তা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে 1,80,000। হ্যাঁ, বিমস্টেক সম্মেলনে আমাদের সরকারের পক্ষ থেকে আলোচনা হয়েছে। ঘটনা আমি বলি, ওরা জয়েন্ট কিছু হচ্ছে না আসলে মিয়ানমারের সাথে আমাদের, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। এই যে 2017-18-তে আমরা যে ডকুমেন্টেশন করলাম যে মানুষগুলোর যে ঠিকানা, হ্যাঁ, এগুলো কি আমরা তাদের সাথে শেয়ার করেছি বা আমরা বসেছি? আসলে আলোচনা মাঝে মাঝে হয়েছে বিক্ষিপ্তভাবে, কিন্তু এই যে এত বছর পরে এসে হঠাৎ করে তারা বলছে যে 1,80,000 তাদের, তাহলে কি বাকি মানুষগুলো কি বাংলাদেশের? আমি যদি এটা মেনে নিয়ে প্রত্যাবাসন শুরু করে বাংলাদেশ, তার মানে বাকি যে 8-10-12 লক্ষ রয়েছে তারা কি বাংলাদেশী? তাই না? আমরা তো স্পষ্ট দেখলাম যে তারা মিয়ানমার থেকে এসে আমাদের এখানে আশ্রয় নিয়েছে। কাগজপত্রের বৈধতা প্রমাণ করা তো খুব ডিফিকাল্ট, কারণ তারা যেই পরিস্থিতির মধ্য দিয়ে আসে বাংলাদেশে, কাগজপত্র। আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে ধরেন আপনি একটা যে গ্রাম থেকে এসছেন রাখাইনের, সেই গ্রামের নাম আপনি দিলেন, কথার কথা ফকিরগঞ্জ, আপনি ফকিরগঞ্জ নামেই আপনার গ্রামের নাম ধরে দিল। এই 2017-র পরে মিয়ানমারের জান্তা সরকার করেছে কি, ওইদিকের গ্রামগুলোর নাম পাল্টে দিয়েছে। আচ্ছা,
তো এখন ফকিরগঞ্জ তো আপনি অফিসিয়াল পাবেন নেম না। ফকিরগঞ্জ নাই, অন্য কোনো একটা নাম। তার মানে আপনি যে মিয়ানমারের নাগরিক নাম। সেটা প্রমাণই করতে পারবেন না। কোনোভাবে যতভাবে মানে তারা এটাকে ডিজোন করতে পারে তাদেরকে সেরকম একটা ব্যবস্থা। তবে আশার যেটা ছিল, আমি আসলে যেটা ভাবছিলাম যে হয়তো জান্তা সরকার যদি এখান থেকে সরে যায়, এই জায়গাটা অন্য কোনোভাবে যদি আরাকান আর্মি বা অন্য কেউ এটা দায়িত্বে আসে, তখন হয়তো আশার আলো দেখবো আমরা। কিন্তু তারা এসে তারাও রাখাইনে থেকে যারা এসছে রোহিঙ্গারা, তাদেরকে সন্ত্রাসী বলে হ্যাঁ, রোহিঙ্গাদের সঙ্গে করে, তাদের সম্পর্ক ঠিক তো আছে? ভালো না, এবং এবং প্রায়শই তারাও রোহিঙ্গাদেরকে নিতে রাজি এবং না। আরেকটা ক্রাইসিস সীমান্তে, যেটা আমাদের বাংলাদেশি মানে অংশ থেকে, নাফ নদী বঙ্গোপসাগর থেকে জেলেদেরকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি। এটা আরেকটা ক্রাইসিস। আমাদের সঙ্গে কক্সবাজার থেকে যুক্ত হয়েছেন সাংবাদিক তানভীরুল মিরাজ রিপন। আমি একটু তার সঙ্গে কথা বলি। মিরাজ ভাই, আপনাকে স্বাগত জানাই। অনেকদিন ধরেই আপনি এই বিষয়গুলো ফলো করছেন, রাখাইনের পরিস্থিতি, কক্সবাজারে রোহিঙ্গা পরিস্থিতি। একটু যদি স্পেসিফিকভাবে প্রশ্ন করি আপনাকে, যে আপনার কি মনে হয় এই যে সম্প্রতি গুতেরেস এলেন যখন কক্সবাজারে গিয়ে, ওনারা ঘোষণা দিলেন আমাদের প্রধান উপদেষ্টা সহ, যে আগামী বছরে রোজার ঈদ রোহিঙ্গারা তাদের জন্মভূমিতে অর্থাৎ রাখাইনে গিয়ে করবে, এই 10 লক্ষ 12 লক্ষ লোক নিশ্চয়ই যাবে না, কিন্তু আপনার কি মনে হয় এই সময়ের মধ্যে 1 লক্ষ রোহিঙ্গাকেও ফেরত পাঠানো সম্ভব? মানে আপনার কি মনে হয়? থ্যাংক ইউ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। পাশাপাশি মহসিনুল হাকিম ভাইয়ের সাথে এবং আপনার সাথে স্ক্রিন শেয়ার করতে পারছি, এটা আসলে আনন্দের। আমি এই ক্রাইসিসে একদম ওতপ্রোতভাবে কাজ করার সুবাদে আমি একেবারে অপটিমিস্টিক হয়ে থাকতে চাই। এটার একটা ব্যাকগ্রাউন্ড আছে, যেহেতু আমি এই মানুষগুলোর সাথে ওতপ্রোতভাবে কাজ করছি, সেহেতু এখানে হোপের অনেক বেশি প্রয়োজন। সুতরাং সেই দিক থেকে আমি অপটিমিস্টিক এই রোহিঙ্গা ইস্যু সমাধান হবে। সেটা টুডে টুমরো, এটা আগামী যে রিপন ভাইয়ের কথা ভেঙে 6,000 যাচ্ছে। রোহিঙ্গা ফেরত নেওয়ার যে কথাগুলো আসছে, রিপন ভাই, সেগুলো ফেরত নেওয়ার ব্যাপারে খুবই চ্যালেঞ্জ আছে। আচ্ছা, খুবই চ্যালেঞ্জ এই অর্থে যে এখন রাখাইনে স্টেক হোল্ডারকে ডিফ্যাক্টো গভর্নমেন্ট হিসেবে আমরা যাদেরকে দেখছি, তারা প্রায় 98%, আমি খুব রিসেন্টলি জানছি হচ্ছে 98% এরিয়া দখল করে আছে। যদি আমি আপনাকে নারিঞ্জারাব যে নিউজ পেপারটা আছে, এটা পুরো আরাকান আর্মি বা সেরকম সাপোর্টেড একটা নিউজ অর্গানাইজেশন, তারা বলছে হচ্ছে কি ফিনল্যান্ড, যেটা আমাদের বান্দরবনের সাথে লাগোয়া, পাশাপাশি আমাদের যেমন বান্দরবনের সাথে লাগোয়া এটা আরাকান হিসেবে চেনে, সেই জায়গাটার 26টি টাউনশিপের 20টি টাউনশিপ তারা দখলে নিয়ে ফেলেছে, দুটো ব্রাদার মানে দুটো অ্যালায়েন্স বা দুটো রেবেলস। যার ফলশ্রুতিতে এখন এখানে যে সিনারিওটা তৈরি হয়েছে সেটা খুবই ডিফিকাল্ট। যেমন সম্প্রতি আরাকান আর্মির সাথে আমার যে কনভারসেশনগুলো হচ্ছে বা যোগাযোগ হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং তৈরি করার সুবাদে, এখন ফিনল্যান্ডে যে যোগাযোগগুলো তৈরি হচ্ছে, ফিনল্যান্ড এবং আরাকান আর্মির মধ্যে কিছুটা দূরত্ব থাকলেও কিন্তু তারা স্ট্র্যাটেজিক পার্টনার। পাশাপাশি বাংলাদেশের সাথে তাদের যে আন্ডারস্ট্যান্ডিং তৈরি করার যে কাজ চলছে, সেখানে তারা বলছে হচ্ছে লেজিটিমেসিটা বড় ইম্পর্টেন্ট বিষয় তাদের জন্য। সেটা ডিফ্যাক্টো গভর্নমেন্ট লেজিটিমেসি চাইবে স্টেটে, কোনো না কোনো একটা স্টেটের কাছে, সেটা খুবই খুবই কমন একটা ব্যাপার। কিন্তু যে এখানে রোহিঙ্গা বিষয়টি, রোহিঙ্গা যাবে কি না 1 লাখ না একজন, এটা অনেক বেশি চ্যালেঞ্জ আমিন ভাই। যদি আমি বলি হচ্ছে কি কেন চ্যালেঞ্জ, রোহিঙ্গাদের স্টিল যে কয়টা রিকোয়ারমেন্ট বা ডিমান্ড আছে, সেগুলো স্টিল কোনো স্টেক হোল্ডার ক্লিয়ারলি বলেনি, বা তাদের যে 1982 সালের যে নাগরিকত্ব আইন, মিয়ানমার মিলিটারি, সে আইনটিও রদবদল করার কোনো প্রমিস এই রোহিঙ্গা ইস্যুর সাথে সম্পৃক্ত কোনো স্টেক হোল্ডারের কাছে বা ইন্টারন্যাশনাল কোনো স্টেক হোল্ডারের কাছে কমিটমেন্ট বা প্রমিস করেনি। যার ফলশ্রুতিতে এই আইনটি যদি রদবদল না হয়, তাহলে রোহিঙ্গাদের নাগরিকত্বের প্রশ্নটা খুব বড় আকারে রয়ে যাচ্ছে। যার ফলশ্রুতিতে রোহিঙ্গাদের সাথে এই ডিমান্ডের এই জায়গায় কন্ট্রাডিকশন রয়ে যায়। সেহেতু রোহিঙ্গারা নিশ্চয়ই তারা তাদের দেশে ফেরত যেতে চায়, কিন্তু তারা এখানে তাদের কিছু রিকোয়ারমেন্ট আছে, সিকিউরিটি, তাদের প্লেস অফ অরিজিন, তাদের সিটিজেনশিপ, এগুলো দিলে তারা যেতে পারবে। কিন্তু এই যে এখন আর্থকোয়াক হয়েছে মিয়ানমারে, তারা আর্থকোয়াকের যে প্রেশার সেটা সামলাতে পারছে না। তারা প্রায় 4,000-এর কাছাকাছি, যেটা এস্টিমেট করছে ইন্টারন্যাশনাল কমিউনিটি, প্রায় 10,000-এরও
মতো মানুষ ওখানে নিহত হয়েছে। 10,000-এরও অধিক মানুষ নিহত হয়েছে এরকম ধারণা করছে। সেখানে তার ইন্টারন্যাশনাল প্রেশার রয়েছে, পাশাপাশি সে মানুষকে কনভিন্স করার চেষ্টা করেছে সে আগামী এই বছরের শেষের দিকে সে ইলেকশন দেবে, তাতেও রেবেলসরা তাদের মতো করে ফাইট করে যাচ্ছে। এবং এখানে একটা সিজ ফায়ার হয়েছিল এই আর্থকোয়াকের সময়, যে 2রা এপ্রিল থেকে 22শে এপ্রিল পর্যন্ত এটা সিজ ফায়ার, পাশাপাশি বিভিন্ন র্যাভেলসরা বিশেষ করে ওয়েস্টার্ন ফ্রন্টের র্যাভেলরা একটা 1 মাসের একটা সিজ ফায়ার তারা অ্যানাউন্স করেছিল। কিন্তু গত 14 এপ্রিলও চপিউ, যেটা চাইনিজ ফান্ডেড ইকোনমিক জোন এবং মিয়ানমার মিলিটারির সবচেয়ে বড় নেভাল বেজ, সেখানে তার এখন আরাকান আর্মির সাথে অ্যাটাক চলছে। তো যার ফলশ্রুতিতে এখানে স্ট্র্যাটেজিক্যালি রিপন ভাই, আপনি মিয়ানমার মিলিটারির সাথে অনেকগুলো চ্যালেঞ্জ বলছেন, তো আরো অনেকগুলো চ্যালেঞ্জ আছে। একটা বিরতি নিয়ে আপনার কাছে আবার একটু আসবো, একটা ছোট্ট বিরতি নিয়ে আপনার কাছে আসবো। মসিম ভাই, আপনার কাছে আসবো একটা ছোট্ট বিরতি সময়। দর্শক, অনেকগুলো প্রশ্ন আমাদের মাথায় আছে, একটু পরেই ফিরছে একটা ছোট্ট বিরতি নিয়ে, সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত 7 দিনে সপ্তাহের আলোচিত এবং বড় খবরগুলো নিয়ে আমরা কথা বলি। আজকে আমরা অবশ্য আলোচনাটা ফোকাস রাখছি আরাকান আর্মি রোহিঙ্গা সংকট এই নিয়ে। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন সাংবাদিক মহসিনুল হাকিম, অনলাইনে আমাদের সঙ্গে কক্সবাজার থেকে যুক্ত আছেন সাংবাদিক তানভীরুল মিরাজ রিপন। রিপন ভাই, বিরতির আগে আপনি অনেকগুলো চ্যালেঞ্জ বলছিলেন যে এই সব চ্যালেঞ্জ ওভারকাম করার আগ পর্যন্ত রোহিঙ্গাদের ফেরত পাঠানো আসলে কঠিন, বা রোহিঙ্গারাও যেতে চাইবে না। তাহলে আমরা যেটা দেখছি, এই অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান একজন মানে ব্যক্তি খলিলুর রহমান, যিনি প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী, তিনি কিন্তু বেশ দৌড়ঝাঁপ করছেন এই ইস্যুটা, এবং সরকারের কথাবার্তায় মনে হচ্ছে তারা খুব আশাবাদী রোহিঙ্গা প্রত্যাবাসনের ইস্যুতে। তাদের আশাবাদের জায়গাটা আসলে কি, মানে সাংবাদিক হিসেবে আপনার কি মনে হয় যে আসলে কোথাও কি সেরকম কিছু ঘটছে ভেতরে ভেতরে? এখানে আশাবাদের একটা চমকপ্রদ ব্যাপার আছে। সেখানে হচ্ছে কি, এত বছর যাবত ধরে একটা গাইডলাইন ছিল না, কিন্তু এখন আমি মনে করছি একটা গাইডলাইনের মধ্যে দিয়ে যাচ্ছে, এমন কিছু শিডিউল গাইডলাইনের মধ্যে দিয়ে যাচ্ছে। কিন্তু যদি যদি আমি আপনাদের একটু স্পেসিফিক করি, যে আমাদের এখানে এশিয়া রিজিওনাল একটা হওয়ার চেষ্টা করছে, পলিটিক্সে হেজেমনি তৈরি করতে পারেনি এশিয়া, পুরো গ্লোবাল পলিটিক্সে, কিন্তু এটা তৈরি হচ্ছে। সেক্ষেত্রে বিমস্টেক, আসিয়ান এবং সার্ক, যে অর্গানাইজেশন, আমরা 3টা অর্গানাইজেশন এখানে খুব বেশি আলোচনার টেবলে থাকে, সেখানে যদি আমরা বিবেচনা করি, বাংলাদেশ আসিয়ানের মেম্বারশিপ পাওয়ার জন্য চেষ্টা করছে, কিন্তু বিমস্টেকে লিড করছে, পাশাপাশি সার্কে লিড করছে, কিন্তু এরা প্রত্যেকে হচ্ছে কি নন ইন্টারফারেন্সের মোডে থাকে, এবং তাদের যে এজেন্ডা, সেখানে কিন্তু কোনো না কোনো একটা মেম্বার স্টেটের ইন্টারনাল অ্যাফেয়ার্সে ইন্টারফেয়ার করার সুযোগ থাকে না, বা এটাই তার কন্ডিশন বা কোড অফ কন্ডাকশন বা পারপাস এরকম থাকে। সো এখানে আমাদের বাংলাদেশে অনেকদিন যাবত ধরে একটা গাইডলাইন বা একটা প্রপার ওয়েতে, প্রপার চ্যানেলের মাধ্যম দিয়ে এই মিয়ানমার ইস্যুটাকে ডিল করার চেষ্টা করা হয়নি। আচ্ছা। এবং এখানে বিভিন্ন রকমভাবে ডিফারেন্ট স্টেক হোল্ডার, নন স্টেট স্টেক হোল্ডার, যেটা রাখাইনে এখন অবস্থান করছে বা রাখাইনে এখন যারা নিয়ন্ত্রণ করছে, যাদেরকে আমরা ডিফ্যাক্টো গভর্নমেন্ট হিসেবে এখন বলার চেষ্টা করছি, সেখানে তাদের সাথে বিভিন্ন চ্যানেল বা স্টেক হোল্ডার থেকে আলোচনা করার চেষ্টা করেছে এবং বিষয়টিকে সমাধান করার চেষ্টা করেছে। কিন্তু একটা চ্যানেল দিয়ে প্রপার ওয়েতে একটা গাইডলাইন, একটা পারপাস দিয়ে সেভাবে যোগাযোগ করা হয়নি এতদিন। তবে এটাই একটা হোপফুলের ব্যাপার হচ্ছে কি, এবারে তারা প্রপার গাইডলাইন মধ্য দিয়ে যাচ্ছে। কিন্তু এখানে আরেকটি বিষয় আছে, যে এখানে আরেকটা হোপফুলনেসের একটা ব্যাপার আছে, হচ্ছে কি যেমনটা আমি ধারণা করছি, অ্যান্টনি গুটেরেসের যে জাতিসংঘের যে মহাসচিবদের একটা সাকসেসফুল লিগেসি থাকে, অ্যান্টনি গুটেরেসের সেরকম সাকসেসফুল লিগেসি তৈরি হয়নি স্টিল, এবং সে খুব সম্প্রতি সে রিটায়ারমেন্টে চলে যাবে। ঠিক, আমাদের গ্লোবাল হিউম্যানিস্ট লিডার আছেন প্রফেসর ইউনুস, যাকে কনসিডার করা হয় অ্যাজ এ গ্লোবাল হিউম্যানিস্ট লিডার হিসেবে। তার জন্য একটা বড় ক্রেডিটেরও একটা ব্যাপার হতে পারে যদি রোহিঙ্গা ইস্যু সমাধান করতে পারে। আর যিনি লিড করছেন, যাকে হাই রিপ্রেজেন্টেটিভ ফর দ্য রোহিঙ্গা ইস্যুজ এবং অন্যান্য প্রায়োরিটাইজ ইস্যুসগুলোর জন্য যাকে অ্যাসাইন করা হচ্ছে, তার জন্য একটা, সে যে ভেটারান ডিপ্লোম্যাট হিসেবে, তার জন্য একটা বিশাল কাজ হবে যদিও সমাধানটা হয় জায়গা বিষয়টাকে সাকসেসফুল করার জন্য, পজিটিভ জায়গা আছে।
আপনার কাছে আসবো, আপনার কাছে হোসেন ভাই, একটা বিষয়, এই মুহূর্তে বাংলাদেশ সফর করছেন দুজন মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী, যদিও পোর্টফোলিও হিসাব করলে হয়তো অনেক বড় পদ না, কিন্তু বাংলাদেশের বাস্তবতায় এনারাও অনেক সময় বড় রোল প্লে করেন এবং তারা ওনাদের তাদের দেশের প্রতিনিধি হয়ে এসেছেন, প্রতিনিধি এটা হয়ে হচ্ছে এসছেন, বড় রাইট। কথা। এবং তাদের সঙ্গে সম্ভবত মিয়ানমারে নিযুক্ত যে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত অ্যাম্বাসেডর, তিনি সম্ভবত আছেন। তার মানে কি এই যে সফরে আপনার কি মনে হয় যে এই রোহিঙ্গা ইস্যুটাও আলোচনায় ভেতরে ভেতরে হচ্ছে? হ্যাঁ, এটা তো আলোচনা হচ্ছে। আমরা তো বিপদে আছি, আমরা সবসময় আলোচনা করি, কিন্তু ঘটনা হচ্ছে যে গাইডলাইনটা কি। হ্যাঁ, এই যে আমরা এখন আলোচনা করছি, এই মুহূর্তে বা গত কয়েক ঘন্টায় কয়জন রোহিঙ্গা আবার মিয়ানমার থেকে বাংলাদেশে ঢুকেছে আমরা জানি না। আমি যতটুকু জানি, রিপন আরো ভালো বলতে পারবে, সেটা হচ্ছে যে আনুমানিক কম বেশি 60,000 গত কয়েক মাসে ঢুকেছে। ঠিক আছে, তো এখন ওদের যে টাউনশিপগুলোতে ইদানিং ইয়ে হলো আপনার দখল হলো, হ্যাঁ, এই কাছাকাছি যে দুইটা আমাদের, তো এরপরে যেটা রিপন বলছে যে চকফিউতে আরেকটা ইনসিডেন্স ঘটছে। আসলে আমি যেটা দেখছি, রিপন আশাবাদী, আমিও আশাবাদী হতে চাই। সে তরুণ সাংবাদিক এবং আমার চেয়ে বেশি খোঁজ খবর রাখেন উনি, সেদিক থেকে আশাবাদী। কিন্তু আমার কথা হচ্ছে যে আমাদের এই কয়জন রোহিঙ্গাকে কক্সবাজার থেকে ভাসানচরে আনতে যান বের হয়ে গেছে, রাইট। ঠিক আছে। তো মানে এখান থেকে এখানে আমার দেশের মধ্যে আমি এক জায়গা থেকে আরেক জায়গায় আনবো, হ্যাঁ, সেখানে আনতে গিয়ে সরকারের মনে হয় পুরো শক্তি খরচ করতে হয়েছে। তাহলে ওইখানে তাদের মানে যে যেটা শর্ত রিপন বলছিল, হ্যাঁ, যুদ্ধ যেমন পরিস্থিতি সেখানে যেখানে যেখানে কথার কথা সিকিউরিটি নাই, যে মিয়ানমার মিলিটারি যেখানে থাকতে পারেনি, যারা পালিয়ে গেছে, সেইখানে আপনি মানে ওই সরকারের সাথে জি2জি যদি করেন, কিভাবে সম্ভব? আরাকান আর্মির সাথে সরকারের তো ওখানে নিয়ন্ত্রণই নাই। হ্যাঁ, আরাকান আর্মির সাথে আমাদের নিবিড় যোগাযোগ কি আছে আসলে, রাইট, তাই না? এটা তো একটা কৌশলগত বিষয়, তাই না? রিপন ভাই, আপনার কাছে কোনো তথ্য আছে যে আরাকান আর্মির সঙ্গে আমাদের সরকারের যোগাযোগের মাত্রাটা কেমন? সরকার বলছে যে আমাদের যোগাযোগ আছে, কিন্তু আসলে সেই যোগাযোগটা কেমন সেটা কি জানেন? নামমাত্র যোগাযোগ নাকি ওয়ার্ম কিছু? মহসিন ভাইয়ের প্রেক্ষিত থেকে যদি বলি যে আমাদের সাথে কি ধরনের আন্ডারস্ট্যান্ডিং আছে, আমি আমি যদি বলি হচ্ছে কিছুদিন আগে আমি যেহেতু বর্ডারটা ভীষণ চেষ্টা করি, বর্ডার না, টোটাল নেপিতোর পলিটিক্সটাকে, আপস অ্যান্ড ডাউনসটাকে, আমাদের নর্থ ইস্ট ইন্ডিয়াটা, চিটং হিল ট্রেস, যেহেতু এটা সম্পূর্ণরূপে আমাদের এখানে ইভলভমেন্ট ক্রাইসিস, সেহেতু এটা একটা নর্থ ইস্ট ইন্ডিয়া, মিজো থেকে মণিপুর, নাগাল্যান্ড, আমাদের এখানে কাচিন ইন্ডিপেন্ডেন্ট আর্মি বা কাচিন ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন, চীন ব্রাদারহুড, তারপরে হচ্ছে সিএনডিএফ, তারপরে হচ্ছে কি এখানে আরকান আর্মি বা থ্রি ব্রাদার অ্যালায়েন্সেস, তারপরে হচ্ছে কি এখানে আমাদের এখানে ক্যানএফ ইভলভ হচ্ছে, জেএসএস ইভলভ হচ্ছে, ইপিডিএফ ইভলভ হচ্ছে, এগুলো প্রত্যেকে ইন্টারকানেক্টেড, আর প্রত্যেকের এথনোগ্রাফিক্যাল আইডেন্টিটি আছে এবং সিমিলারিটিজ আছে। আমি কাউকেই ডিফারেন্ট ওয়েতে অ্যাকনোলেজ করতে চাচ্ছি না, আমরা যে যেভাবে করে যার যার অধিকারের জায়গাটা চেষ্টা করছি, কিন্তু আরাকান আর্মির সাথে যোগাযোগ যে জায়গা আমরা ক্লেম করছি, কিন্তু কিছুদিন আগে কোস্টগার্ডের একজন কর্মকর্তা বলছেন যে আরাকান আর্মির সাথে আগে যে যোগাযোগটা ছিল তারা সেটা লস করে গেছে বা কানেক্টটা ডিসকানেক্ট হয়ে গেছে, যার ফলশ্রুতিতে এখানে হোস্টেজ বাড়ছে। অনেকেই বলছে হচ্ছে হোস্টেজটা একটা আরাকান আর্মির জায়গা থেকে নন স্টেক হোল্ডার হিসেবে একটা নেগোসিয়েশনের ব্যাপার, কিন্তু নেগোসিয়েশন তো প্রতিদিন হওয়ার কথা না, নেগোসিয়েশন একটা স্ট্র্যাটেজিক্যাল ফর্মাল ওয়েতে হওয়ার কথা। সো হোস্টেজ কিন্তু আমাদের এখানে গত 5 মাসে 150-এরও অধিক জেলেদের ধরে নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি আমি গতকালকে মানে 56 জনকে বোধহয় ফেরতও এনেছে। হ্যাঁ, 55 জন তো ফেরত দেওয়া হচ্ছে, কিন্তু প্রতিদিনই তো অ্যারেস্ট, প্রতিদিনই এখান থেকে জিম্মি করে নিয়ে যাওয়া হচ্ছে, জাহাজ জিম্মি করে নেওয়া হচ্ছে, প্রায় 250 কোটি। আমাদের মধ্যে যদি আন্ডারস্ট্যান্ডিং থাকতো সাথে আমাদের বিজনেসটা তাহলে তো এটা প্রতিদিন হয় না। হ্যাঁ, পয়েন্ট ওইটাই যে যদি আরেকটা খুব ভালো ইন্টারেস্টিং যোগাযোগ বিষয় আমি থাকতো, যদি আপনাদের বলি, আমি এটা অনেকে পলিটিক্যাল ন্যারেটিভ হিসেবে ধরবি কিনা আমি জানি না, যেহেতু আমি একজন ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্ট এবং আমাকে বেশ নন অ্যালায়েন্স হয়ে থাকতে হয়। আমি শুনছি কক্সবাজারের যে ট্যাক্স অফিস আছে, যারা ট্যাক্স কালেক্ট করে, তাদের একজন কর্মকর্তা আমাকে অফ দ্য রেকর্ডে বলেছেন, যদিও এটা আমি শেয়ার করে নিচ্ছি, সেটা হচ্ছে কি তারা গেল বছরে 2023-24 অর্থনীতিতে যে পরিমাণ ট্যাক্স কালেক্ট করেছে টেকনাফ স্থলবন্দর রিলেটেড যে বিজনেস থেকে, তারা তার চেয়ে অনেক বেশি কম ট্যাক্স কালেক্ট করতে পেরেছে, এবং যার ফলশ্রুতিতে সবচেয়ে বড় ফাঁকি, যার ফলশ্রুতিতে তাদেরকে বাংলাদেশের ইকোনমি বা ওই বর্ডারের বিজনেস ইকোনমি স্টেবল আছে এটা শো করার জন্য অনেক সময় তাদেরকে এবছরের ফেব্রুয়ারিতে তারা কত পরিমাণ কালেক্ট করেছে ট্যাক্স, অ্যান্ড
অ্যান্ড দেন মার্চের শেষে তারা কত পরিমাণ কালেক্ট করছে, গেল বছরের হিসেবটা তারা তুলনা করতে পারছে না, কারণ মানে এটা ট্যাক্স খুবই কালেকশন কম হচ্ছে কারণ বৈধ বিজনেসটা কম হচ্ছে, তাই তো? সহজ না, নাকি? এখানে রাইট। যে এখন এই বিজনেসটা হচ্ছে কি, বিজনেসটা কেন কম হচ্ছে, এটা হচ্ছে বন্দর আমাদের সাথে কেন্দ্রিক- আরেকজন আর্মির আন্ডারস্ট্যান্ডিংটা চ্যালেঞ্জিং। কিছু 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 দূর পর পর যদি জাহাজ আটকে দেয় Right, ব্যবসা হবে কি করে? নদীর মুখে, নাফ নদীতে ঢোকার সময় বাংলাদেশের হবে কি করে? ইকোনমির জন্য তো এটা একটা থ্রেট। জি জি। কারণ আমি কিন্তু একটা জিনিস বলি, আমার মানে একটা লম্বা সময়ের অভিজ্ঞতার থেকেই বলছি আমি, যে যা কিছু হয়েছে বন্দরের কার্যক্রম কিন্তু সবসময় চালু সচল ছিল, কিন্তু হ্যাঁ, এইবার কিন্তু এই দফায় এসে যখন বন্দরগামী যেই জাহাজগুলো। নৌযান বা জাহাজগুলো, হ্যাঁ, আরাকান আর্মি আটকে দিয়েছে। আসলে আমি তখন কোনো রিপনের কাছে ব্যবসায়ী তো risk নেবে না। রিপনের কাছে আমার একটা প্রশ্ন আছে। রিপন, ধারণা আমি জানতে চাই একটা জিনিস, সেটা হচ্ছে যে এই যে মানে এই যে হোস্টেস হচ্ছে, ইনসিডেন্টস ঘটছে, বিক্ষিপ্ত ঘটনাগুলো ঘটছে, হ্যাঁ, আপনি বলছিলেন যে যদি তাদের সাথে একটা চুক্তি হয়ে যেত বা সেরকম যোগাযোগ থাকতো, কথাবার্তা হয়ে গেলে তারা আর এভাবে পিক করতো না আমাদের জেলেদেরকে, তাই না? তো এইখানেই সমস্যাটা কি হচ্ছে, যে আমাদের তাদের সাথে যোগাযোগ নেই এটাই কারণ, নাকি ওই পাশে তারা অনেক বেশি ডিসঅর্গানাইজড আরাকান আর্মি, তাদের নেতৃত্বে বা তাদের মধ্যে ইন বিটুইন যোগাযোগ নেই, যে যেভাবে করছে কোনটা এর কারণে এটা হচ্ছে? রিপন ভাই উত্তরটা নিব, আমি উত্তরটা নিয়ে একটা বিরতি নিয়ে আপনার কাছে আসবো। দর্শক, আরেকটা বিরতি নিয়ে ফিরছে, একটু পরে সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত 7 দিনে সপ্তাহের আলোচিত এবং বড় খবরগুলো নিয়ে কথা বলি। আজকে আমরা মূলত আলোচনাটাকে ফোকাস রাখছি আরাকান আর্মি রোহিঙ্গা সংকট, এটি নিয়ে। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন সাংবাদিক মহসিনুল হাকিম। মহসিন ভাই, এখন সরকারি হিসেবে যদিও বলে 10 লাখ প্লাস রোহিঙ্গা, বাট বেসরকারি হিসেবে আমরা জানি এটা প্রায় 12 লাখ বোধ হয় বা তারও বেশি। আমাদের সঙ্গে কক্সবাজার থেকে যিনি সাংবাদিক ছিলেন তিনিও বললেন যে তিনি আশাবাদী, কারণ এতদিন পর্যন্ত কোনো ফর্মাল ওয়েতে এই আলোচনাটাই হয় নাই। এখন আশাবাদের সেই জায়গা থেকে ঘুরে ফিরে আলোচনাটা কিন্তু যাবে সেই জায়গায় যে রাখাইন আপনি যে পাঠাবেন যাদেরকে, রোহিঙ্গাদেরকে, ওই জায়গাটা তারা যদি সিকিউর মনে না করে, সে আসলে আদৌ যাবে কিনা। ধরেন মিয়ানমার রাজি হলো, আপনার তার আগ পর্যন্ত কাজগুলো তো করতে হবে, রাইট? তো আমরা ওই জন্য বলছি যে এটা এত একটি মহাযজ্ঞ, মানে এটা এত বড়, এত বিশাল, যে এত বিশাল একটা সমস্যাকে যত প্রস্তুতি নিয়ে যতভাবে আসলে প্রিপেয়ার্ড হওয়া উচিত, সেই জায়গায় আমরা কখনো পৌঁছাতে পারিনি। এটা হচ্ছে, আমি ওই যে আপনাকে শুরুতেই বলেছিলাম যে আমরা একের পর এক পরাজিত হচ্ছি, আমরা যেন ভাগ্যের উপর ছেড়ে দিয়েছি, আমরা অন্য দেশের উপর ছেড়ে দিয়েছি। এখন এটার একটা সামরিক সমাধানের অ্যাসপেক্ট অনেকে বলার চেষ্টা করে, ঠিক আছে, কিন্তু আমি মনে করি সামরিক সমাধান কি, যুদ্ধ করে? হ্যাঁ, মানে অনেকে বলে, আমি তো ওই বিষয়ে অতটা বলতে পারবো না, অত জানিও না ওই বিষয়ে। হ্যাঁ, অনেকেই বলার চেষ্টা করেন যে সামরিক একটা বিষয় আছে। হ্যাঁ, এখানেই যেহেতু আপনি বলছিলেন যে ব্যাটল গ্রাউন্ড, ইংরেজিতে বললেন, এটা একটা যুদ্ধক্ষেত্র, মানে ভবিষ্যৎ যুদ্ধক্ষেত্র কিনা, যেহেতু বলছেন এখানে চায়না আছে, আমেরিকা, ভারত, বাংলাদেশ, মায়ানমার, অন্তত 5টা গোষ্ঠী তো আছে এখানে, 5টা দেশ। হ্যাঁ, আপনার ইউরোপীয় ইউনিয়নও আছে, আরো বললাম তো যেখানে কতজনের স্টেক আছে। এবং রাখাইনকে কেন্দ্র করে একটা আলাদা রাষ্ট্র করার গুঞ্জন অনেকদিন ধরে আছে, কিন্তু ওরা তো বলছে না রাষ্ট্র চায়। আরাকান আর্মিকে কখনো বলতে শুনেছেন? ওরা স্বায়ত্তশাসন চায় বলে বোধ হয়। কি চায়, ওই ফেডারেল ইয়েতেই থাকতে চায়, জানি না। যাই হোক, এখন যেটা হচ্ছে যে মানে আমি যেটা দেখছি যে ওরা কেন, ওরা মনে হয় মানে এত শক্তিশালী যদি হয় তাহলে পুরোটা দখল করছে না কেন, আমি তাদেরকে সন্দেহ করি। আচ্ছা, আরাকান আর্মিকে সন্দেহ ঠিক আছে, আরাকান আর্মি বা ওই বিদ্রোহীদের সন্দেহ করি, এই সেন্সে যে তারা এত শক্তিশালী, যাদের ভয়ে মিয়ানমার সেনাবাহিনী পর্যন্ত বের হয়ে গেল। হ্যাঁ, তারা মধ্য রাখাইন দখল করে ফেললো সবার শুরুতেই। এখন এই অঞ্চলগুলোতে আছে সিটওয়ে যে সমুদ্র বন্দর, সেটি তাদের জন্য দখল করে ফেলা এমন কোনো ব্যাপার দেখি না। নেপিডো হয়তো তাদের সেনাবাহিনী পাহারা দিচ্ছে, হয়তো কঠিন হবে, হ্যাঁ কঠিন হবে হয়তো, কিন্তু আমি বলছি যে নেপিডো পর্যন্ত গেল না, আমি বলছি যে এই অঞ্চলটায় কাচিন, চীন এবং রাখাইন, এই অঞ্চলটা নিয়ে তাদের যেই মানে তাদের যে কি পরিকল্পনা আমি বুঝতে পারছি না, পুরোটাই তাদের দখলে। এখানে আপনার যে ইয়েটা নিয়ে, আপনার কালাদান নদী ধরে যে ইয়েটা, এখন যে চীন রাজ্যের ভিতরে যে বন্দরটা রয়েছে পালেতোয়া, হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক দিক থেকে, যেটা মিজোরাম থেকে নদীটা নেমে সরাসরি বঙ্গোপসাগরে পড়েছে। তো ওখানে ইন্ডিয়ারও স্টেক আছে। তার মানে কি তারা আলোচনা করছে অনেক আগে থেকে, আমরা শুনছি যে তারা অনেক আগে থেকে আরাকান আর্মির সঙ্গে বা ওদের সাথে আলোচনা করছে। এখন ঘটনা হচ্ছে যে এখানে এই দুই রকমের, একটা হচ্ছে স্ট্র্যাটেজিক বিষয়, কৌশলগত বিষয়, মানে কি এইখানটাকে সমস্যা জিয়ে রাখা এরকম ব্যাপারটা। এখন আমি তো বললাম না যে আমার কাছে আমার সন্দেহ হচ্ছে যে এটা কি এভাবে জিয়ে রাখা হচ্ছে কিনা। কারণ দেখেন, যেটা হচ্ছে যে একটা ঘটনা ঘটছে, আমি বললাম
যদি এগুলো করতে হয়, আপনি যখন দেখেন যে মিয়ানমার মিলিটারির সাথে ওদের রেবেল গ্রুপ তারা একই সুরে কথা বলছে রোহিঙ্গাদের নিয়ে, তাহলে আমরা কই থাকলাম, আমাদের স্টেকটা কোথায়, আমরা কৌশলগত কি সহযোগিতা কাকে দিলাম বা দিলাম না, তাই না? তার মানে আমাদের ওদের যে গভর্নমেন্ট সাইড ওই পাশটাতেও আমাদের মানে তেমন কিছু নাই, আমাদের কোনো কার্যকরী মানে আলোচনা বা অগ্রগতি নেই, আবার এই পাশেও নেই। আমরা এখন ঘুরছি আন্তর্জাতিক এবং আঞ্চলিক যেই সংগঠনগুলো রয়েছে আমাদের, সেই জায়গা দিয়ে কিছু করা যায় কিনা। আসলে আমার কাছে মনে হয় যে এখানে অনেক বেশি রিসোর্স আছে, প্রাকৃতিক সম্পদ রয়েছে এই পুরো অঞ্চলে, এবং ব্যবসাও আছে, চীনের তো ব্যবসাও আছে। হ্যাঁ, সেভেন সিস্টার ধরে পুরো অঞ্চলটাই আসলে, এবং আমাদের বঙ্গোপসাগর পুরোটাই আসলে খুবই সম্পদশালী এখনো অনেক ভার্জিন সম্পদ আছে আমার কাছে মনে হয়। আরেকটা জিনিস হচ্ছে যে মানে সেই জন্য কি বড় গোষ্ঠী যারা খেলোয়াড়, বিশ্বের যারা বড় খেলোয়াড়, তারা এখানে খেলছে, তাও নিঃসন্দেহে খেলছে, এবং সেখানে আমরা খুব ক্ষুদ্র মাপের খেলোয়াড়। এখন যেটা হয়েছে, যেহেতু আমরা সবচেয়ে বড় ভিকটিম, আমাদের একটা ভয়েস থাকবে এখানে। যেটা শুরু হয়েছে যে প্রক্রিয়া এই সরকারের সময়, আমিও না আশাবাদী, এই কারণে আশাবাদী যে অন্তত শুরু হয়েছে একটা। এখন এটা সঠিক না বেঠিক এটা পরে বোঝা যাবে আরো, কারণ এত দ্রুত এদের সাথে আমি কন্ট্যাক্ট, আস্থার সম্পর্ক তৈরি করব কি করে। দেখেন, আমি আরাকান আর্মির বিভিন্ন পর্যায়ের মানুষদের সঙ্গে আমার যোগাযোগ হয়েছে নানান সময়। এদিকে রোহিঙ্গাদের যে বিভিন্ন রকমের সংগঠন, আগে ছিল আরএসও, এআরএনও, এরপরে পরবর্তীতে আরসা আসলো। তা আসলে আরসা যে আমাদের জন্য নেগেটিভ এটা বুঝতে আমরা 5 বছর সময় নিলাম কেন? আরসা যে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিপক্ষে কাজ করবে এটা কেন হবে? আমরা কেন মহিবুল্লাহর মতো একজন লিডার তার জীবনটাকে বাঁচাতে পারলাম না, যিনি কিনা রোহিঙ্গা প্রত্যাবাসনে কাজ করছিলেন? ঠিক আছে, কেন আমাদের এই ক্যাম্পের ভিতরে, বাংলাদেশের ল্যান্ডের ভিতরে, কেন আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি, ওই অঞ্চলের মাদকের পরিস্থিতি কেন আমাদের নিয়ন্ত্রণের বাইরে যাবে? এরকম অনেকগুলো প্রশ্ন আমার মনে, বিভিন্ন রকমের প্রশ্ন জায়গায়, সন্দেহ জায়গায়। সেই জন্য আমি বলছি যে শুধুমাত্র মিয়ানমারের সাথে আলোচনা করলে বা আন্তর্জাতিক মহল বলে দিল, এবং শেষ সমস্যা যেটা, সেটা হচ্ছে যে রোহিঙ্গারা আসলে যেতে চায় কিনা। যেটা বলছিলাম, ভাষান্তরে যেতে চায় কি চায় না, এটা করতে আমাদের জান বের হয়ে গেছে। এখন ওই রকম একটা কনফ্লিক্টিং দেশে তাকে নিরাপত্তা দিবে কে, যদি নিয়েও যায়? এবং সেই জন্য প্রফেসর ইউনূস বেশ কয়েকবার একটা বিকল্প আইডিয়ার কথা বলেছেন যে রাখাইনে বা অন্য কোথাও একটা রোহিঙ্গাদের জন্য নিরাপদ অঞ্চল গড়ে তোলা। এখন নিরাপদ অঞ্চল যদি হয় জাতিসংঘে শান্তিরক্ষা মিশনের নিয়ন্ত্রণে, সেটা তো আর একটা ক্রাইসিস তৈরি করে। এটা তো আর একটা দিকে চলে গেল। জাতিসংঘের শান্তিরক্ষা মিশন যদি আসে, তার মানে কি অবস্থা দাঁড়াবে? সেটা ইন্ডিয়া মানবে কিনা, চায়না মানবে কিনা? মানে সেটা তো এখন ইন্ডিয়া চায়নার মানার অবশ্যই ব্যাপার আছে। তো এখন মানে ওরা আসলে যে সমাধান হবে, আমি তো সমাধান অনেক পৃথিবী জুড়ে দেখি না। একটা আইডিয়া ছিল যে এই রোহিঙ্গাদেরকে তৃতীয় কোনো দেশে নেওয়া, অর্থাৎ ধরেন ভাগ ভাগ করে বিভিন্ন দেশে যাদের অনেক ল্যান্ড আছে। ওই আশায় সব দল ধরে আসছে 91-92, বুঝছেন? আচ্ছা, কিছু লোক অস্ট্রেলিয়া নিয়ে গেছে, 10টা লোক আমেরিকা নিচ্ছে, ব্যাস তাতে হয়ে গেছে। হ্যাঁ, তার মানে এটাও সমাধান না? না, সমাধান না, ওর দেশে ফেরতটাই সমাধান, এবং সেই পথটা অনেক জটিল। এখন সেই জটিলতা আপনার যদি আগামী 5 বছরেও নিরসন না হয়, এবং রোহিঙ্গাদের যে বার্থ রেট এখন 12 লাখ, 5 বছর পরে এটা যদি 8 লাখ, আরো 8 লাখ বাড়ে, তাহলে এদের বোঝা বাংলাদেশকেই তো বইতে হবে। এই যে শিশুরা, আমি যদি বলি যে আমি 2001-2 থেকে কাজ করছি, তো তখনকার যে বাচ্চাটা এখন সে বড় হয়ে গেছে, তার বাচ্চা হয়েছে, এবং আপনি বলছেন যে তাদের রিপ্রোডাকশন রেটটা একটু বেশি। তো এই জনগোষ্ঠীটা আসলে কিভাবে বড় হচ্ছে? এক হচ্ছে পরিচয়হীন, মানে দেশহীন, এটাই তো একটা বড় বঞ্চনা। এর চেয়ে বড় বঞ্চনা আর কিছু হয় না। এরপরে সে যে পড়াশোনা করবে, একটা সুষ্ঠু পরিবেশে বেড়ে উঠবে, এই যে কয়েকটি প্রজন্ম চলে বড় হওয়ার পরে তার তো কোনো সম্মানজনক চাকরির ব্যবস্থা নেই, কাজের ব্যবস্থা নেই। কিন্তু আমরা যেভাবে বিষয়টাকে দেখেছি, আমরা কিন্তু তাদের প্রতি, আপনি দেখেন পুশব্যাকের ঘটনা দেখেছেন এখানে, কিছু হয়েছে, কিন্তু যেভাবে আসলে হওয়া উচিত সেভাবে কিন্তু আমরা মানবিক ভাবে দেখেছি, যথেষ্ট মানবিকভাবে বাংলাদেশ দেখেছে। এখন ঘটনা হয়েছে যে সেটার প্রেক্ষিতেই এত বড় বিপদ ঘাড়ে এসছে। সমাধানের পথ হয়েছে, বললাম, আমরা যতই আলোচনা করি, আসলে টু দ্য পয়েন্ট কাজ করতে হবে। এখানে সামরিক যেই কৌশল, সেখান থেকে শুরু করে কূটনীতি, এই পুরো জিনিসটাকে আসলে এক জায়গায়, আমি যেটা দেখি সেটা হচ্ছে যে সমন্বয়হীনতা। আমাদের জেলা প্রশাসন, UNHCR, আন্তর্জাতিক যেই সাহায্য সংস্থা, আপনার বাংলাদেশের বিভিন্ন ধরনের ইন্টেলিজেন্স, পুলিশ,
এই সব কোনো কিছুর মধ্যে কেন জানি একরকম সমন্বয়হীনতা। এবং আরেকটা কথা বলা হয় যে রাখাইনের ইস্যুতে যদি আমাদের বাংলাদেশের যারা বড় প্রতিবেশী ভারত এবং চায়না, এরা যদি সিরিয়াস না এক জায়গায় সিদ্ধান্তে না আসতে পারে যে হ্যাঁ আমরা এই সমস্যাটার সমাধান চাই, ততক্ষণ পর্যন্ত সমাধান হবে না, এরকমটাও বলা হয়। হ্যাঁ, বলা হয়। তাহলে তো আশাবাদী হব কি করে? মানে এখন যেটা হয়েছে যে এটা যেহেতু এই আঞ্চলিকভাবে সমাধান সম্ভব না, কাজে আমাদের এটা আন্তর্জাতিক পর্যায় থেকে এটাকে নিয়ে আসতে হবে। পরিবেশ তৈরি কিভাবে হয় সেটা ভাবতে হবে। সেই জন্য বললাম কৌশলগত যে বিষয়গুলো বাংলাদেশকে মানে ইমিডিয়েট শুরু করতে হবে। আর 3 নম্বর জিনিস সেটা হচ্ছে যে রোহিঙ্গাদেরকে প্রস্তুত করতে হবে যে তোমরা তৈরি হও মানসিকভাবে, তোমরা তোমাদের নিজের দেশে ফেরত যাওয়ার ব্যাপারে। হ্যাঁ, সেই জায়গাটায়। আরেকটা বিরতি নিয়ে আসছি দর্শক, আরেকটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছে একটু পরেই, সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত 7 দিনে। আজকে আমরা সপ্তাহের আলোচিত বড় খবরগুলো নিয়ে কথা বলছি, তবে ফোকাস করছি রোহিঙ্গা আরাকান আর্মি। মহসিন ভাই, একটা অন্য প্রসঙ্গ যাই, সেটা হলো যে আপনি অনেক বছর ধরেই এই ইস্যু নিয়ে কাজ করেন। আরাকান আর্মি, রোহিঙ্গা, এই বিষয়ে কাজ করতে গিয়ে সবচেয়ে এক্সাইটিং ঘটনা কোনটা? সবশেষ গত বছর মার্চে গিয়েছিলাম। আচ্ছা। একটা সশস্ত্র সংগঠন আমার, এটা সবশেষ অভিজ্ঞতা। হ্যাঁ, এবং ওই মিয়ানমারের ওপাশে আমি আগেও 2012-13 সময়ও গিয়েছি, কিন্তু তারপরে আসলে পরিস্থিতি এত বেশি স্পর্শকাতর হয়েছে। এবং তখন থেকে যে ল্যান্ডমাইন, প্রায় তো আমাদের বাংলাদেশের মানুষের আহত হয়। হ্যাঁ, তো সবকিছু মিলিয়ে এবং আমি যেটা বলি যে পুরোটা সময় ধরে কথার কথা যে আমি সাংবাদিক হিসেবে যখন এখন আরাকান আর্মির সঙ্গে কথা বলছি, এর আগে কথা বলতাম আরাকান লিবারেশন পার্টির সঙ্গে, ঠিক আছে। এদিকে রোহিঙ্গাদের সংগঠনে যদি আসি, আমি একটা সময় দেখা যাচ্ছে আরএসও খুব স্ট্রং ছিল, তো তারাই ছিল রোহিঙ্গাদের মুখপাত্র। এরপরে সেটা ভেঙে টুকরো টুকরো হলো। এরপরে ধরেন আরসা আসলো 2017-18 পরে। হ্যাঁ, তো আরসা তখন হয়ে গেল রোহিঙ্গাদের মুখপাত্র। আমরা আবার তাদের সাথে যোগাযোগ, হ্যাঁ, এরপরে তাদের যে রাজনৈতিক যে জায়গাটা, সেখানে গিয়ে এক রকমের শূন্যতা দেখি। পরে দেখি মহিবুল্লাহ নামের একজন নেতা রয়েছেন, তাদের বেশ বড় নেতা, যার কথায় লক্ষ লক্ষ রোহিঙ্গারা ওঠে বসে। তো বিষয়টা হচ্ছে কি যে এটা নিয়ে যে একটা সাস্টেনেবল সাংবাদিকতা করব, সেটা করতে গিয়েও আমাদের অনেক অনেক রকমের চ্যালেঞ্জের মধ্যে পড়তে হয়, এবং ঝুঁকি। হ্যাঁ, ঝুঁকি তো রয়েছেই। তো ঝুঁকি আমরা না হয় গুলির ঝুঁকির রেঞ্জের মধ্যে গেলাম না, কিন্তু সীমান্ত সাংবাদিকতা তো করতে হবে। সীমান্তের খোঁজ খবর রাখতে হবে, আমাদের নিজেদের সশরীরে যেতে হবে, দেখতে হবে। এখন সামনে যদি এই গোষ্ঠীগুলোর সঙ্গে যোগাযোগ করাটাই ছিল এক্সাইটিং। হ্যাঁ, সেগুলো তো এক্সাইটিং বটেই, অবশ্যই এক্সাইটিং। কারণ কি, আমি বলি যে এই সীমান্ত যেন আমাদের মাথার মধ্যে নেই, মনে হয় যেন অনেক বছর ধরে আমাদের সাংবাদিকতায় নেই, আমাদের কৌশলগত জায়গায় নেই, আমাদের পররাষ্ট্রতে নেই, কূটনীতিতে নেই, আমাদের সীমান্ত ব্যবস্থাপনায়ও কেমন জানি একটু দূরে দূরে, তারাও যোগাযোগ নেই। তো কাজে ওই জায়গাটাই কিছু একটা করতে পারলে মনে হয় যেন একটু নতুন কিছু দেখছি। হ্যাঁ, তো কিন্তু আমি মনে করি যে যার যেটা দায়িত্ব সেটা পালন করুক, কিন্তু আমাদের সাংবাদিক হিসেবে যে দায়িত্বটুকু রয়েছে, হ্যাঁ, সেই দায়িত্বটুকু থেকে যেন আমরা সরে না যাই। রাইট। আবার একটু যেতে চাই তানভীরুল মিরাজ, রিপন ভাই, আমরা একদম শেষ পর্যায়ে সংক্ষেপে একটু যদি আপনি বলেন যে এই রোহিঙ্গা সংকট সমাধানের জন্য অনেক স্টেক হোল্ডাররা কাজ করছে, তো ইউ বলেন, জাতিসংঘ বলেন, আমেরিকা, চায়না, সবাই কাজ করছে। এই আন্তর্জাতিক তৎপরতাটা এখন কোন জায়গাটায় আছে আসলে? যদি বলি, এটা আমার পার্সোনাল অবজারভেশন মিয়ানমার সম্পর্কে, মিয়ানমার একটা দেশ হিসেবে পলিসি ডোমড কান্ট্রি, যেখানে কোনো পলিসি, কোনো অ্যাডভোকেসি অতটা করে মানে প্রবেশ করতে পারে না। তারা যে কোনো পলিসিকেই তারা তাদের মতো করে সেটাকে ডিকোড করে এবং সেগুলোকে তারা ক্যাম্পেইন করে। মিয়ানমারের যে কি বলে ইন্টেলিজেন্সিয়া পলিসি, আমার কাছে মনে হচ্ছে এটা মিডিয়ার মাধ্যম দিয়ে এত প্রোপাগেশন করতে পারে, আমার কাছে কোয়াইট ব্রিলিয়েন্ট মনে হয়। এবং তারা গ্লোবাল সিম্পেথিটা এবং গ্লোবাল হোপটা মাঝখানে হুট করে বাড়িয়ে দিতে পারে। যেমন বাংলাদেশের 18 কোটি মানুষের নার্ভ হুট করে বাড়িয়ে দিয়েছে মিয়ানমারের একটা কনফার্মেশন, যে তারা বললো হচ্ছে তারা ফিট ফর দ্য রিপাট্রিয়েশন, ইভেন তাদেরকে সিটিজেনশিপে আনা, যেখানে মেজর কন্ট্রাডিকশন রয়ে গেছে। সো এখানে ইন্টারন্যাশনাল যে গ্রুপগুলো আছে, বিশেষ করে যদি ইউএনের যে স্টেক হোল্ডার, তারা কাজ করছে,
এবং তারা রোহিঙ্গা ইস্যু সমাধানের জন্য একটা পিসফুল সলিউশনের জন্য, ওখানে রিকনসিলিয়েশনের জন্য, পাশাপাশি একটা হিউম্যানিটেরিয়ান চ্যানেল ওপেন করার জন্য তারাও বিভিন্ন রকমভাবে আলাপ করে যাচ্ছে, যেহেতু রাখাইন রিভিল করার একটা ব্যাপার আছে। পাশাপাশি ওখানে রোহিঙ্গাদেরকে আসলেই প্রয়োজন রাখাইনে। আরাকান আর্মি উইলিংনেস তাদের মধ্যে আছে কি নেই সেটা স্পষ্ট স্টিল নয়, তবে তারা বলছে হচ্ছে এটা সলিউশন করা যাবে, এরকম কথা তারা বারবার বলছে বিভিন্ন মাধ্যম দিয়ে। এখন এটাও তাদের এটা ক্যাম্পেইন হবে কিনা আমি জানি না, বা এটা তাদের স্ট্যান্ড, এটা সময়ের উপর বলা যাবে। তবে আরেকটা ব্যাপার হচ্ছে রাখাইনে রিভিল করার ক্ষেত্রে সি বড় ভূমিকা রাখে, এবং সিতে যে ফিশারম্যানগুলো আছে ওটা বেশিরভাগই রোহিঙ্গারা কন্ট্রিবিউট করে। সো রোহিঙ্গাদের একটা কন্ট্রিবিউশন অবশ্যই তাদের দরকার আছে, এবং রোহিঙ্গাদের তাদের নিয়ে যেতে হবে। পাশাপাশি বাংলাদেশের আরেকটা বড় প্রয়োজন হচ্ছে কি, বাংলাদেশকে যেমন তাদের প্রয়োজন, পাশাপাশি আরাকান আর্মিকেও বাংলাদেশের প্রয়োজন। যেমন আপনি ইন্ডিয়ান ট্রান্সশিপমেন্টের ব্যাপারটা যদি আমি আনি একটু জাস্ট খুবই ছোট করে, জিওপলিটিক্যাল কনটেক্সট, তো এটা জিওপলিটিক্যাল ক্রাইসিসই হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের জায়গায় যে এই ডিলেমা থেকে বেরোতেই পারছে না বলে আমার মনে হচ্ছে। এই যে ক্রাইসিস গ্রুপ গত 4 দিন আগে রিপোর্ট পাবলিশ করেছে যে আরাকান আর্মির সাথে ইন্ডিয়ান অথরিটির সাথে ভালো আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে, এবং কালাদান প্রজেক্টটা তারা সচল করবে, সচল করে সিটির মাধ্যমে তারা ওদিকে শিপমেন্ট বাড়াবে। সো এটা বড় কনসার্ন কিন্তু আমাদের বিজনেসে, যারা ওখানে ঢাকায় বসে বলছে হচ্ছে কি বাংলাদেশের বিজনেসে এটা অত বেশি প্রভাব ফেলবে না। আমি মনে করি এটা তাদের বে অফ বেঙ্গল সম্পর্কে কনসার্ন কম। সেহেতু ইভেন জিডিপির 1% আরাকান আর্মিকে শেয়ার করার কথা, এবং যার ফলশ্রুতিতে ক্রাইসিস গ্রুপের মতো ক্রেডিবল কনফ্লিক্ট মনিটরিং অর্গানাইজেশন সেটা নিয়ে তারা খুব সিরিয়াসলি রিপোর্ট পাবলিশ করেছে। এবং ইন্ডিয়ান লোক ইস্ট পলিসি বা ইস্ট অ্যাক্ট পলিসি যেগুলো আছে, সেগুলো এই ধরনের পলিসি বাংলাদেশ অ্যাডপ্টই করেন। ইভেন রোহিঙ্গাদের ডায়াসপোরা বলুন, রোহিঙ্গাদের সিভিল সোসাইটির কাছ থেকেও ওই কথাগুলো বারবার আসছে, বাংলাদেশের ন্যাশনাল একটা পলিসি অ্যাডপ্ট করা উচিত যাতে করে রোহিঙ্গা ইস্যু সমাধান করা যায়। শুধু বাংলাদেশের জায়গায় শুধু নেগোসিয়েশন টেবল হলে হবে না, শুধু সিকিউরিটি স্টেক হোল্ডার দিয়ে মিট আপ করলে হবে না, এখানে বিভিন্ন রকম স্টেক হোল্ডার তৈরি হয়েছে, সেই স্টেক হোল্ডারগুলোর সাথে কথা বলে এবং সলিউশনের ক্ষেত্রে রোহিঙ্গাদেরকে অবশ্যই পার্টিসিপেটর হিসেবে রাখতে হবে। রোহিঙ্গা রিপাট্রিয়েশন, ডিগনিফাইড রিপাট্রিয়েশন অবশ্যই আমাদের ফার্স্ট প্রায়োরিটি, কিন্তু তার সাথে আমাদের আরও অন্যান্য বিষয়গুলো, যেহেতু স্টেট ভার্সেস এটা ডিফ্যাক্টো। আপনি যদি এটা সোমালিল্যান্ডের বিষয়গুলো, আমরা এই জায়গায় বারবার উঠে আসছে, সোমালিল্যান্ডের বিষয়গুলো দেখেন, তাহলে দেখতে হবে রিকগনিশন নাই কিন্তু অ্যাক্টিভলি সচল আছে। তার মানে অনেকগুলো যদি কিন্তু এখনো আছে। জি, হচ্ছে এগুলো আসলে বে অফ বেঙ্গলের প্রেজেন্স। আমি মহসিন ভাইকে রেসপেক্ট করে হচ্ছে হি হ্যাভ দ্যাট মাচ কনসার্ন যে এই জিনিসটা নিয়ে তিনি খুব কনসার্ন হয়ে গেছে। আমি আমিন আল রাশিদ ভাইয়ের লেখা পড়ছি এবং আমি নিয়মিত জিনিসগুলো মনিটর করার চেষ্টা করছি, যে এই অর্থে যে আপনারা ব্যাপারগুলিকে ওয়ার্ডের মাধ্যমে মানুষের কাছে কনসার্নটা প্রকাশ করছেন, কিন্তু আমাদের পলিসি অ্যাডপ্ট করতে হবে। সিভিল সোসাইটির কাজ। অনেক ধন্যবাদ তানভীরুল মিরাজ রিপন। আপনার সঙ্গে আরো একটু কথা বলতে পারলে ভালো লাগতো, আমাদের শেষ করতে হচ্ছে। মহসিন ভাই, আজকে শেষ করছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসবার জন্য। একটা জিনিস বলে শেষ করি, সেটা হচ্ছে যে যারা আসলে বাস্তুচ্যুত হয়েছে তাদের যেতে চাওয়া, এবং যেই দেশ যাদের নিয়ন্ত্রণে রয়েছে মিয়ানমার, তাদের আসলে ইচ্ছা, এই দুইটাকে একসাথে করাটাই হচ্ছে এখন প্রধান কাজ। দর্শক, এই ছিল আজকে 7 দিনে। সবাই ভালো থাকবেন।